আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি প্রফেসর ডক্টর আব্দুল্লাহ মামুন, বিএনপির মিডিয়া সেল আয়োজিত এই নির্বাচনী আড্ডায় আমার সঙ্গে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর নাহারিন। আহ, একটা দুঃখজনক ঘটনা ঘটেছে, আমি সেটি দিয়ে খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে একটা বিষয় আপনার সঙ্গে শেয়ার করি এবং দর্শকদের সাথেও। খুলনাতে আমাদের বিএনপির মহানগর বিএনপির দপ্তর সম্পাদক, সাবেক দপ্তর সম্পাদক উনি একটি ঘটনা ঘটেছে। খুলনা আলিয়া মাদ্রাসা যে কেন্দ্র, সেখানে সেই কেন্দ্রের ভিতরে দাঁড়িয়ে ওই মাদ্রাসার প্রিন্সিপাল ভোট চাচ্ছিলেন। উনি তখন প্রতিবাদ জানান এবং ওনাকে ধাক্কা দেয়া হয়। উনি মাটিতে লুটিয়ে গাছের সঙ্গে ধাক্কা খান আসলে, এবং পরবর্তীতে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে উনি মারা যান। ওনার নাম হচ্ছে মহিবুজ্জামান কোচি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অত্যন্ত দুঃখজনক ঘটনা, আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই। এবং যেটা বারবার আমরা আলোচনা করছিলাম যে নতুন ফেসিবাদ হয়ে ওঠার গল্প, ক্ষমতায় যাওয়ার জন্য তারই এটি একটি বহিঃপ্রকাশ। এবং এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা, আজকে প্রথম ঘটনাটি ঘটলো এবং এটা আমরা তীব্র নিন্দা জানাই এবং একই সাথে আশা করব যে এটির সঠিক তদন্ত হবে এবং এটার বিচার আমরা দেখতে পাবো। একই সাথে ওই পরিবারটির প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আমি আশা করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় নেতাকর্মীদের পাশে ছিল, এই পরিবারটির পাশেও দাঁড়াবে। আর একটি ন্যাক্কারজনক ঘটনা, আজকে চুয়াডাঙ্গায় একটি ভোট কেন্দ্রের সামনে টাকা সহ জামাতের ওই পৌর ওয়ার্ডের সভাপতি, যার নাম শরীফ, তাকে ম্যাজিস্ট্রেট আটক করেন এবং টাকা উদ্ধার করেন। তার মানে একদিকে তারা বলছে তারা ইসলাম, হত্যাকাণ্ডের ঘটনা যেমন ঘটালো, একই সাথে ধারাবাহিকভাবে এই যে টাকা বিতরণ এবং সৈয়দপুরের ঘটনাটা দিয়ে শুরু করে অনেকগুলো ঘটনা ঘটেছে। এবং এটি কিন্তু বিচ্ছিন্নভাবে দেখার কোনো সুযোগ নেই, কারণ আপনি জানেন যে বিকাশ নাম্বার কালেক্ট করা হয়েছে মহিলাদেরকে বারবার। এবং একটা কথা বলতেই হবে যে জামাতে 43% মহিলা কর্মী তারা বলেন, যদিও সর্বোচ্চ নেতৃত্ব দেখতে চান না, দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে তারা দেখতে চান। এখানে উল্লেখ করে একটা জিনিস, আমি একটা ভিডিও দেখলাম, চেকও করলাম ফ্যাক্ট চেকারের মাধ্যমে, এবং দেখলাম যে সাইদি সাহেব বলছেন যে নারী নেতৃত্ব হারাম না, এবং আপনিও ওই ন্যারেটিভটা এস্টাবলিশ করার চেষ্টা করেন। আমরাও বলছি যে এটা শফিকুর রহমানের একটা ন্যারেটিভ কিনা, বা নারীকে দমিয়ে রাখা, যেভাবে কথাবার্তাগুলো তারা ধারাবাহিকভাবে বলে গেছেন। একই সাথে এই ঘটনাগুলো কিন্তু তারই একটা এক্সটেনশন, যে আপনি টাকা দেয়া এবং নারীদেরকে ব্যবহার করে আপনি বিকাশ নাম্বার, ন্যাশনাল আইডি কার্ড নাম্বার চাচ্ছেন। আপনার নারী কর্মীদেরকে আপনি সর্বোচ্চ আসনে বসাবেন না, তাদের সার্ভিস নেবেন, যেটা আপনি নিতে চান, ওই যেটা বলেন গোলাপ ফুলের মতো দেখে, কিন্তু ওটাকে রেকগনাইজ করবেন না। কিন্তু তাদেরকে আপনি কিন্তু ঠেলে দিলেন একটা এমন পরিস্থিতিতে যেটি বিব্রতকর, এবং অনেক সময় যখন এটার প্রতিবাদ করা হচ্ছে সেটাকে আবার হ্যারাসমেন্ট হিসেবে উল্লেখ করা হচ্ছে। কিন্তু আপনি ঠেলে দিয়েছেন আপনার নারীদেরকে সেই জায়গাটিতে, যে জায়গাটিতে আপনি তাদেরকে রিস্কের মধ্যে নিয়ে গেছেন। আমি আমাদের যারা নারী কর্মী আছেন তাদেরকেও এটা জিনিসটা ভেবে দেখতে বলবো। নতুন একটা ফেনোমেনাও কিন্তু চালু করেছে জামাত, আপনি জানেন যে বিভিন্ন আসনে ঢাকা সহ তারা নারী মিছিল করার চেষ্টা করেছে, এবং তাদের যিনি নারী দলের নেতা উনিও বলেছেন যে আমরা এরকম থাকলে তোমার অসুবিধা কি, কিন্তু অন্যের অসুবিধা আছে কিনা সেটা উনি জিজ্ঞেস করছেন না। ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতার এই যুগে মানে প্রথম কথা ছিল দুঃখজনক হত্যাকাণ্ডের ঘটনাটি, দ্বিতীয়টি যে ধারাবাহিকভাবে তারা টাকা বিতরণ করছে, টাকা ছড়াচ্ছে, এবং এটা ইসলামের সঙ্গে তো যাই না। আমি আপনাকে যেটা জানতে চাই যে পার্টি কথা একটু বলে দিই, যারা আমাদেরকে দেখছেন, আপনারা আমাদের এই বিএনপির মিডিয়া সেলের নির্বাচনী আড্ডায় অংশগ্রহণ করতে পারেন, আপনার কমেন্ট লিখে পাঠাতে পারেন, কোনো ঘটনা যদি ঘটে থাকে সেটা আমাদের জানাতে পারেন, ভোটের পরিস্থিতি কি কি হচ্ছে না হচ্ছে সেটা জানাতে পারেন। আমরা আশা করি যে ভোট যত আরো গড়াবে বেলা, আমরা যখন ভোট কাউন্টিং এর সময় আসবে আপনার সঙ্গে থাকবো। হয়তো মাঝে মাঝে আমরা ব্রেক নেব, কিন্তু আমরা হয়তো বা চূড়ান্ত ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত আমাদের এই নির্বাচনী আড্ডা চলবে। আবারও রিপিট করি যে আপনারা যদি কেউ আপনাদের এই আলোচনায় যে কোনো কেউ অংশগ্রহণ করতে পারেন কমেন্ট লেখার মাধ্যমে বা পরিস্থিতি জানানোর মাধ্যমে, এবং সেটা আমরা তুলে ধরার চেষ্টা করব। আমরা কথা বলছিলাম একটু আগে যে শিক্ষা রিফর্ম নিয়ে, এবারে 4টি জিনিস বা 5টি জিনিস আমি খুব গুরুত্ব সহকারে উল্লেখ করতে চাই, এবং সেটি হচ্ছে যে আমরা ফ্যামিলি কার্ডের কথা বলেছি, যে আমাদের জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যদি দলটি ক্ষমতায় যায় তাহলে ফ্যামিলি কার্ডের আমরা বাস্তবায়ন করবো। প্রত্যেক ফ্যামিলির 4,000 পরিবার আমরা চিন্তা করছি, 4 কোটি পরিবার, সেই 4 কোটি পরিবারের প্রত্যেকটি পরিবারকে দিতে চাই, এবং দুর্নীতি রোধ কল্পে সবাইকে আমরা দিতে চাই। প্রথম পর্বে 50 লাখ দিতে চাই। সে অর্থের কথা আমরা বারবারই বলেছি যে
এই মুহূর্তে আমাদের যে সবগুলো অধিদপ্তর মন্ত্রণালয় মিলে প্রায় 143টি বা 148টি 38টি আরবি মনে অব্দি, হয়। সেটা আছে 28টি মন্ত্রণালয়, বা আরো 138টি মনে ব্রডলি হয়। যোগ হ্যাঁ। করলে 23টি, 23 থেকে 28টি মন্ত্রণালয়, এবং সেগুলোকে আসলে সমন্বিত উদ্যোগের মাধ্যমেই এই কার্ডটি দেওয়া হবে, এবং সেখানে কোনো আশঙ্কার কারণ নেই যে যারা প্রেজেন্ট বেনিফিশিয়ারি তারা এটা পাবেন না। আর দ্বিতীয় হচ্ছে যে আপনি জানেন যে এই সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার একটি টাস্ক ফোর্স গঠন করেছিল। সেই টাস্ক ফোর্সের রিপোর্ট অনুযায়ী ফেসিবাদী সরকার এই যে বিভিন্ন সুবিধাভোগী শ্রেণী আছে যারা আমাদের সমাজের মানুষগুলো, যাদের সরকারের অর্থায়ন খুবই গুরুত্বপূর্ণ, তার প্রায় 52% ভুয়া রেজিস্ট্রেশন, অর্থাৎ স্বজনপ্রীতি হয়েছে, টিসিবির দুর্নীতি কার্ডেও হয়েছে আপনি সবগুলো। দেখেছেন। তো এই মুহূর্তে টোটাল বাজেটের প্রায় 1,20,000 কোটি টাকা যায়, সেখানে যদি 52% আপনার ভুয়া হয়, তাহলে সেভ করা সম্ভব প্রায় ধরেন 65 কোটি টাকা, মোটা দাগে। সে টাকাটা সেভ করলেই তো প্রথম যে পরিকল্পনা 18,000 বা 12,000 কোটি টাকা দরকার সেটা দেয়া যায়। এছাড়া আপদকালীন একটা বাজেট প্রত্যেক বাজেটেই থাকে, এটা 5 থেকে 8,000 কোটি টাকা ওঠানামা করে, সেটাও কিন্তু একটা আমাদের এই ফ্যামিলি কার্ডে আমরা ব্যবহার করতে পারি। এছাড়া আমাদের $1 ট্রিলিয়ন ইকোনমির কথা বলছি, গ্রোথ বাড়ানোর কথা বলছি, সেই স্বাচ্ছন্দ্যটা আমরা নিশ্চিত করতে চেয়েছিলাম একটা পরিবারের, বা চাই এই ফ্যামিলি কার্ড দেওয়ার মাধ্যমে। কিন্তু এটাকে নিয়ে এতটা টানাটানি হলো যে একটা জনকল্যাণকর, জনবান্ধব, নারী কল্যাণকর, এম্পাওয়ারমেন্ট, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট সবকিছু মিলে একটা পজিটিভ জিনিসকে এই আলবর্টোর বাহিনী নাজেল হয়ে নানানভাবে প্রশ্ন তোলার চেষ্টা করেছে। আপনার কাছ থেকে আপনার ভিউটা জানতে চাই, বা আপনি কিভাবে দেখেন? যদি ফ্যামিলি কার্ডের কথা বলেন, ইটস আ ভেরি গুড কনসেপ্ট, বিকজ যে টাকার অ্যামাউন্টের কথা বলা হচ্ছে বাংলাদেশের কি প্রান্তিক নারীর জন্য, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাই না? যে 2,500 টাকা, 2-2,500 টাকা একজন নারী পাবেন, হয়তো যাদের লাগবে না, জনাব তারেক রহমান বলেছেন পরবর্তীতে অ্যামাউন্টটা হয়তো বাড়তেও পারে। দেখেন, জিনিসগুলোকে কেমন করে পোর্ট্রেট করা হয়, ফ্যামিলি কার্ড বা বেকার ভাতা, একটা ওয়েলফেয়ার স্টেটে এগুলো তো থাকেই, তাই না? যে একটা বেকার ছেলেকে আপনি যতদিন পর্যন্ত সে চাকরি পাচ্ছে না, তাকে একটা বেসিক যে স্ট্যান্ডার্ড লাইফের সেটা আপনি এনশিওর করছেন। আপনি যখন একটি পার্টিকুলার দল যখন আপনার একটা ফ্যামিলি আমাদের কার্ড। প্রতিনিধি যুক্ত হয়েছে, উনি আচ্ছা, বোধহয় কোনো ওকে। সংবাদ দিতে চান। শরীফুল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি জি। আপনি কোনো কিছু শেয়ার করতে চান আমাদের সঙ্গে? হ্যাঁ, ওই যে ব্রডকাস্টিং এর বিষয়টা 45% সম্ভবত। 45% পর্যন্ত। আপনি তো চাপাই নবাবগঞ্জ থেকে বলছেন, রাইট? জি জি, চাপানগঞ্জ থেকে। 45%। ধন্যবাদ আপনাকে। আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো, আপনি খবর রাখতে ঠিক আছে, থাকবেন ওকে ইনশাল্লাহ। ওকে। ধন্যবাদ আপনাকে। জি। আচ্ছা, যেটা বলছিলাম যে এই যে ফ্যামিলি কার্ড বা আপনার বেকার ভাতা দেয়া, হ্যাঁ, একটা ওয়েলফেয়ার স্টেটে, একটা উন্নত দেশে এটা কিন্তু ভেরি কমন একটা প্র্যাকটিস, এবং এটা কিন্তু থাকতেই হবে। এটাকে আপনি ক্রিটিসাইজ করছেন, এটাকে আপনি বলছেন আপনি নাকি বেকারদেরকে অলস বানিয়ে দিবেন, অথচ এরা কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদগুলো দেখেছেন বা বিশ্ববিদ্যালয়ে যে রাজনীতিটা তারা করেছে, তারা কিন্তু এই মডেলেই করেছে, যেটা নাকি অনৈতিক অনেক ক্ষেত্রে। যে ধরেন আপনার বাসায় আপনি একটি দুস্থ ছাত্র, আপনার ভাইয়ের চাকরি নাই, আপনাকে হচ্ছে ইসলামী ব্যাংকে একটা চাকরি দিয়ে দিবে, অথবা ধরেন আপনার মা অসুস্থ, তাকে ইবনে সিনাই নিয়ে যাবে, তাই না? এই যে ওয়েলফেয়ারের কাজগুলো তারা যখন করে, তাকে তারা হালাল করে। আর যখন একটা সরকার, মানে তার সরকারি কোষাগার থেকে একটা বেকারকে বা একটি নারীকে এম্পাওয়ার্ড করার জন্য একটি ব্যবস্থা করতে চায়, যেটি রাষ্ট্রীয় অর্থায়নে হবে এবং একটি শক্ত ভিত তৈরি করবে, তাকে আপনি ক্রিটিসাইজ করছেন। মানে এটা যে কি ধরনের দ্বিচারিতা আমি আসলে বুঝি না। দেখেন, ফ্যামিলি কার্ড নিয়ে যখন কোনো প্রসঙ্গ আসে, ফ্যামিলি কার্ডের কথাটায় আমার আসলে খুব ভালো লাগে যে এইটা নারীকে কিন্তু আসলেই এক ধরনের এম্পাওয়ার্ড করবে। এবং জনাব তারেক রহমান বলেছেন যে এই ফ্যামিলি কার্ড দিয়ে তো আপনি জিনিসই কিনবেন, তাই না? আপনি তেল আপনি কিনবেন। একটু থামানোর হ্যাঁ। জন্য ক্ষমা চাচ্ছি। আমরা ফ্যামিলি কার্ডের আলোচনা আসবো। আমরা যুক্ত হয়েছি আমাদের চট্টগ্রামের মিডিয়া সেলের প্রতিনিধি নূর জাহেদ বাবুল। বাবুল, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি জি, মোহন ম্যাম, শুনতে পাচ্ছি। আহ, আহ, যাতে আমাদের একটু বলবেন আপনি কাইন্ডলি যে চিটাং এ ভোট কেমন হচ্ছে, এটা গুরুত্বপূর্ণ নগরী, সেখানে ভোট কেমন আমি হচ্ছে, পরিবেশ? সকাল 7টা 30 থেকে আমি নগরী চট্টগ্রাম 11 আসনের কয়েকটি কেন্দ্র, 9-এর, 8-এর, 10-এর কয়েকটি কেন্দ্র ঘুরে আমি এখনো পর্যন্ত যে মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা দিকে, যে ভোট উৎসবের মধ্যে দিয়ে মানুষ ভোট কেন্দ্রের লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন, আমরা দেখেছি মানুষ যে আগ্রহ নিয়ে ভোট দিচ্ছে, যে ভোটের দীর্ঘ লাইন এখনো আছে, সকাল থেকে তারা ভোট ভোট দিচ্ছে। তাদের কাঙ্ক্ষিত ভাবে যে, মানে যে হারে ওরা দাঁড়িয়ে আছে লাইনে,
ওরা ভোট দিয়ে তাদের উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ভোট কেন্দ্র থেকে বেরিয়ে আসছে। এমনি আপনি আমাদেরকে কোনো অপ্রীতিকর ঘটনা বা কোথাও চট্টগ্রাম যেতে আপনি জেলা প্রতিনিধি বা কোনো চট্টগ্রামে এখনো পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি, কিন্তু চট্টগ্রাম 9 একটি কেন্দ্রের মধ্যে এই কিছু মহিলা, বোরকা পরে মহিলা দ্বিতীয় একটা ভোট দিতে গিয়ে আমাদের এই বিএনপির যারা মনোনীত এজেন্ট ছিল তাদের কাছে ওরা ধরা পড়েছে। ধরা পড়ার পর প্রেসিডিং অফিসারে তাদেরকে নিচে নামিয়ে পুলিশের হাজতবদ্ধ করার মতো একটা ঘটনা ঘটেছে। তার মানে আমরা যেটা ধারণা করেছিলাম যে এই বোরখার আড়ালে এই ধরনের অপকর্মে জড়িত হতে পারে, তার একটি প্রমাণ আমরা পেলাম। জি জি জি, চট্টগ্রাম 9 এই ধরনের একটা অপরাধ ঘটনা ঘটেছে, যেটা বলে আমাদের বিএনপি ধানের শীষের একজন এজেন্ট চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন যে এই মহিলাটা প্রথমবার ভোট দিতে দিয়ে গেছে, সেটা বোরকাটা পরিবর্তন করে সে আরেকটা ভোট দিতে এসেছিলেন। আর আরেকটা ঘটনা আমি অলরেডি এখনো পর্যন্ত সেটা মুখির কথা পেয়েছি, কোনো প্রমাণ এখনো পেয়েনি। সেটা চট্টগ্রাম 10-এ মনসুরাবাদ একটা পিডিবি ওয়ার্ক স্কুল কেন্দ্রে ওই রকমই একটি ঘটনা ঘটেছে বলে আমি শুনতে পেয়েছি একটু আগে। আমি আপনি খোঁজ রাখবেন, আমরা আবার আপনার সঙ্গে কথা বলবো। ভালো থাকবেন ইনশাল্লাহ। আমরা ফ্যামিলি কার্ড নিয়ে কথা যে ফ্যামিলি কার্ড নিয়ে কথা বলছিলাম, যে আসলে এটা নারীকে এম্পাওয়ার্ড করবে এবং দেখেন এটাতে বেসিক তার সংসারের প্রয়োজনীয় জিনিস কিন্তু কিনবে। মানুষের যত ক্রয় ক্ষমতা বাড়বে, মানুষ যত জিনিস কিনবে, এটাও তো ইনডিরেক্টলি আপনার ইকোনমিতে একটা স্টেপ, মানে ইকোনমিতে একটা ছোট ছোট জমি একটা আছে, ব্যবসাও করতে হ্যাঁ পারে। ব্যবসা করতে পারে। তবে একটা জিনিস, মানে আমি যেহেতু মেয়েদেরকে নিয়ে কথা বলি, এটা কিন্তু বাসার যে ছেলেটি আছে, মানে ফ্যামিলি কার্ডের সাইজটা তো ক্রেডিট কার্ডের মতো, হাজবেন্ডরা যাতে সেটা আবার ওয়ালেটে না ভরে ফেলে, এটা একটু আমাদেরকে এনশিওর করতে হবে। হ্যাঁ, এটা ছেলেদের দায়িত্ব। আচ্ছা, ফ্যামিলি কার্ড নিয়ে যদি একটা কথা বলি, আপনি দেখবেন যে একটা ফটো কার্ড অনেক জায়গাতে মানে ছড়িয়েছে। আমি মনে হয় একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করেছিলাম যে জেন্ডার পলিটিক্সে মা এবং বোন বলা যায় না। আপনি দেখবেন যে ফ্যামিলি কার্ডে জনাব তারেক রহমানের একটি বক্তব্য, উনি মা বোনদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে, এটার পাশাপাশি আমার বক্তব্যটা দিয়ে অনেক জায়গাতে এটা ছড়িয়ে দেওয়া হয়েছে যে জনাব তারেক রহমানের তো মা বোন বলে। আসলে দুঃখটা লাগে কি জানেন মামুন ভাই, যে আমাদের মতো ধরেন শিক্ষিত মানুষজন বা যারা একটু রাজনৈতিক সচেতন, বিশ্ববিদ্যালয়ে পড়েছে, তাদের জেন্ডার পলিটিক্সের ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কোনো ধারণা নাই। ধরেন আপনি একটা জায়গায় মানে কনটেক্সট বেসিসে, ধরেন আপনি যখন ফ্যামিলি কার্ডটা দিচ্ছেন, আপনি সে বাসার মাকেই দিচ্ছেন বা বাড়ির মেয়েকে দিচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি হয়তো মা বোন বলতে পারেন, বা আপনি হয়তো একটা ম্যাটারনিটি ক্লিনিকে গেছেন, সেখানে আপনি মায়েদের জন্য ক্লিনিক বলতে পারেন। কিন্তু একটা রাজনৈতিক দল যখন ক্রমাগতভাবে ধরেন নারীর শিক্ষাকে বলবে মা বোনের শিক্ষা, নারীর রাজনীতিতে অংশগ্রহণকে বলবে মা বোনের রাজনীতি, তাহলে আপনাকে বুঝতে হবে যে এর পেছনে নিশ্চয়ই বিশাল কোনো কারণ আছে। বিকজ এই যে জেন্ডার পলিটিক্সে বা পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজে আপনি কোন শব্দে কথা বলছেন, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা যদি ধরেন, বাংলাদেশে তো গত বহু সময় ধরে দুজন নারী প্রধানমন্ত্রী ছিলেন, আপনি কি কখনো শুনেছেন যে আব্বু এবং ভাইয়াদের জন্য আমরা এডুকেশন সিস্টেম করতে যাচ্ছি না? তার মানে হচ্ছে পার্টিকুলারলি একটা জেন্ডারকে যখন একটা খুব সেন্সিটিভ জায়গা থেকে দেখে আপনি মা বোন শব্দটা আসলে কিন্তু একটা প্রোটেক্টিভ, একটা এমন একটা জায়গা তৈরি করা হয় যে যেখানে একজন নারী তার মতামত দিতে যেও তার ফ্যামিলির সাথে তাকে ইনক্লুড করা হয়। তার মানে নারীকে মেইন স্ট্রিমে আনা যায় না। দেখেন সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন, যারা সবসময় এটা বলেন যে তারা ইমান এনে এই পথে এসছেন, নারী নেতৃত্ব মানে সর্বোচ্চ পর্যায়ে যাবেন না, তাদেরই একজন এই মানে আমার এই কথাটাকে নিয়ে কি বলেছেন শোনেন। ওনার নাম নুরুন নাহার সিদ্দিকা, যিনি বলেছেন যে আমরা ইমান এনে এই দলটি করি এবং আমরা এটা মেনেই নিয়েছি যে নারী নেতৃত্ব মানে সর্বোচ্চতে যাবে না। উনি বলেছেন আমার এই কমেন্টটাতে, আমাদের অপোজিশনের এক বোন বলেছেন তিনি মা বোন হতে চান না, তাহলে কি হতে চান আপনি? বউ তো একটাই থাকে। ক্যান ইউ ইমাজিন একটা রাজনৈতিক দলের সেক্রেটারি নারী বিভাগের, তিনি আরেকজন নারীকে বলছেন এই কথা। ধরেন আমি যদি একটু রেটরিক করেও বলি বউ তো একটাই, তাহলেও তো আপনি ইসলামের অবমাননা করছেন, কারণ ইসলামে তো 4টি বউ রাখা যায়। তার মানে এইখানেও আপনি একটা সেন্টিমেন্টের গেম প্লে করলেন। আর তারপরে হচ্ছে আপনি যখন এই কথাটা বললেন, মানে চাচি খালাম্মা বলেও কি কিছু নাই? এবং আপনি রাজনীতিতে
কখনোই, আমি এটা বারবার বলতে চাই এবং এটাকে এস্টাবলিশ করাটার দায়িত্ব আমাদের মতো মেয়েদের, যে মা বোনের রাজনীতি দিয়ে এখন আর হবে না। নারী মেইন স্ট্রিমে আছে, নারী রাজনীতিতে আছে, নারীর ক্ষমতায়ন আমরা দেখেছি, নারী টপে যেতে পারে। এইটা মাথায় রেখেই নারীর প্রতি শব্দে আপনাকে কি করতে হবে, খুব সচেতন হতে হবে। এবং এটা আমি জাতীয়তাবাদী দলের কাছেও বলবো যে উনারাও যদি ক্ষমতায় আসেন এবার, উনারা যদি সরকার গঠন করে, এটি আমাদের মেয়েদের একটি চাওয়া থাকবে যে নারী ইস্যুকে সর্বোচ্চ প্রায়োরিটি দিতে হবে। এবং আপনি দেখেছেন যে ইশতেহার ঘোষণার দিন জনাব তারেক রহমান কিন্তু সাইবার বুলিং নিয়ে উনি 3বার বলেছেন কঠোর কঠোর এবং কঠোর ব্যবস্থা নিতে হবে। আমি আশা করব উনি যদি সরকার গঠন করেন তাহলে উনার এই কঠোর 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 3 থেকে যাতে 6বার ঘোষিত হয়। মানে এই জায়গাটাতে আমাদেরকে এই নিশ্চয়তা দিতেই হবে যে সমাজে আমরা নারীরা আর ওই জায়গায় থাকতে চাই না যে প্রতিনিয়ত আপনি সাইবার বুলিং করবেন, ক্যারেক্টার অ্যাসাসিনেশন করবেন, স্লাট শেমিং করবেন। এই প্রসঙ্গগুলো আমাদের মুখ দিয়ে আসতে হবে। এবং তার সাথে সাথে আমি মনে করি যে পুরুষ আমাদের সহযোদ্ধা, এবং একটা পুরুষই কিন্তু সবচেয়ে বেশি নারীবাদী হতে পারে। তো সেই জায়গা থেকে এই এই বিষয়গুলোকে আসলে সামনে আসা আমি মনে করি যে খুবই জরুরি এই মুহূর্তে জেন্ডার পলিটিক্সে। আর যে কথার মধ্যে আমরা ছিলাম যে ফ্যামিলি কার্ড বলেন বা কৃষক কার্ড বলেন, যে ব্যবস্থাগুলো বিএনপি নিয়েছে, একটা ক্রিটিসাইজ বিএনপিকে অলওয়েজ করে যে টাকা আসবে কোথায় থেকে। যে প্রসঙ্গটা আমরা বললাম যে বাংলাদেশে এখন পর্যন্ত ফ্যামিলি কার্ডের মতো অনেক কিছু 138টা প্রজেক্ট আছে। তো বিএনপির জনাব তারেক রহমান, আপনি দেখবেন উনার টোটাল পলিসিতে অথবা উনার ইশতেহারে উনি যা যা রোড ম্যাপ দিয়েছেন, যা যা করবেন, উনি কিন্তু কোনো জায়গাতে সেরকম করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলে নাই। কারণ মানব সম্পদ হ্যাঁ, উন্নয়নে জোর উনি দিচ্ছে। কিন্তু বলছেন কি যেটা এক্সিস্টিং আছে আপনি সেটাকেই ব্যবহার করবেন। এক্সিস্টিং যে ধরেন অনেক পার্ক করা হয়েছে, আপনি জানেন যে ওটাকে কি পার্ক বলে, ওই ভুলে গেলাম কেন শব্দটা, ওকে, আপা, ইন্ডাস্ট্রিয়াল হাব বলেন আমরা বা একটু কিছু। বরিশালে হ্যাঁ। যুক্ত হওয়ার চেষ্টা পেয়েছি। please. অনেক, আমি প্রফেসর মামুন বলছিলাম মিডিয়া সেল থেকে। জি স্যার। স্যার ভালো আছেন আপনি? জি স্যার ভালো আছি। অনেক কেমন হচ্ছে বরিশালের ভোট, আমাদের একটু জানাবেন। জি স্যার, গৌরনদী উপজেলা থেকে প্রাপ্ত তথ্য জানা গেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন ভোট কেন্দ্রে সকাল থেকে ভোট গ্রহণ থেকেই নির্ধারিত সময়ের আগে নারী পুরুষ নানা বয়সী ভোটাররা কেন্দ্রে এসে লাইনে দাঁড়া। আচ্ছা আচ্ছা। সকাল 7টায় ভোট গ্রহণ শুরুর কথা থাকলেও কেন্দ্রে সকাল 7টার আগে ভোটারদের ভিড় দেখা যায়। কোথাও কোথাও কেন্দ্রের মূল ফটকে দীর্ঘ লাইন পরে কেন্দ্রের উপস্থিতি ভোটারদের সঙ্গে কথা বলা জানা যায়। দীর্ঘ সময় পর ভোট দিতে পারছেন। 17 বছর পর এক ভোটার বলছেন যে 17 বছর পরে খুশি। এমনিতে কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পেয়েছেন কিনা? অপ্রীতিকর ঘটনা, এদিকে নির্বাচনী দায়িত্ব পালনের সেনাবাহিনীর কিছু সদস্যদের বিরুদ্ধে সাধারণ ভোটারদের হয়েছেন। প্রত্যক্ষদর্শী দাবি করেছেন যে একটি কেন্দ্রে ভোটারদের সঙ্গে উত্তেজনাপূর্বক সৃষ্টি হলে লাঠিচার্জ করে এই সেনাবাহিনীর, মানে ভোটারদের ভিতরে আতঙ্ক সৃষ্টি হচ্ছে আর কি বিভিন্ন কেন্দ্রে। এটা গৌরনদী উপজেলা। সেটা আপনারা প্রশাসনকে জানিয়েছেন কিনা বা বিএনপির পক্ষ থেকে জানানো হচ্ছে কিনা? অবগত করেছি। ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। আর আমরা আবার আপনার সঙ্গে কথা বলবো। জি স্যার। আমরা আপনার কৃষক কার্ড, আমরা আমাদের হ্যাঁ, ফ্যামিলি ওই যে যেটা বলছিলাম যে আইটি পার্কের কথা, জি, যে জি। গত সরকার আইটি পার্কের নামে বিশাল বিশাল জায়গা নিয়ে অনেক কিছু করেছেন। জনাব তারেক রহমান কিন্তু এগুলোকেও ইউজ করার কথা বলেছেন, বা ওটা কিছু করেছেন না, ওটা কমিউনিটি সেন্টার ম্যাক্সিমাম হ্যাঁ মানে ব্যবহার হচ্ছে। এখন সেটাকেই ধরেন বিএনপি তার ইশতেহারে দেখিয়েছে বা তার যে পলিসি করেছে যে এই যে ইনফ্রাস্ট্রাকচার গুলো হয়েছে সেগুলোকে অন্য পারপাসে ব্যবহার করা হবে। সো ওনার পলিসিতে এটা একটা বিউটিফুল জিনিস যে আপনি দেখবেন যা আছে তাকে ব্যবহার করেই কিন্তু বিভিন্ন ডিমেনশনে এটাকে কাজে লাগানোর কথা বলা হয়েছে। কারণ উনি নিজেও জানেন যে আমাদের বাজেটের একটা স্বল্পতা আছে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের থেকে উনি মানব সম্পদ উন্নয়নের কথা বেশি বলেছেন, বা উনি চাকরির কথা বলেছেন, বা আপনি দেখেন গাছ বোনার কথা বলেছেন, খাল খননের কথা বলেছেন। আরেকটি ইন্টারেস্টিং জিনিস আমি বলি, যেটা আসলে বিএনপির কোনো জায়গাতেই তেমন করে আসে না, আমি জানি না কেন এটা আসলো না, সেটি হচ্ছে যে পার্বত্য একটা চট্টগ্রাম প্রতিনিধির সাথে কথা বলার চেষ্টা করেছি।
বলছিলাম আমাদের, উনি আচ্ছা, যুক্ত হয়েছেন, আচ্ছা, এটা একটু শেষ তাহলে করে। তারপরে বলছি। বাপির দাস, আমি প্রফেসর মামুন বলছিলাম বিএনপি মিডিয়া সেল থেকে। আসসালামু আলাইকুম। জি, কেমন আছেন? জি জি জি, আপনি একটু, আমরা একটু পার্বত্য জেলার খবর পেতে চাই। আপনি একটু যদি, খাগড়াছড়িতে আছেন নিশ্চয়ই, কেমন হচ্ছে ভোট? আমাদের খাগড়াছড়িতে এখন পর্যন্ত মানে বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তবে দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে অস্ত্রধারী সংগঠন, আঞ্চলিক সংগঠনগুলো কেন্দ্র দখলের চেষ্টা করছে, বিএনপির প্রার্থীদের এজেন্টদের ভয়ভীতি হুমকি প্রদর্শন করছে। ইতিমধ্যে আমাদের একজন এজেন্টকে তারা তুলে নিয়ে গেছে। অস্ত্রধারী সন্ত্রাসী সংগঠন, সেখানে সেনাবাহিনীর সদস্যরা, আবার প্রশাসন থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখতেছি আর কি। না, ঘটনাটি খুবই দুঃখজনক, আরো সংগঠিত থাকতে হবে। কেন্দ্র থেকে বের করে দেওয়ার পরে শাসন যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তারা কি যথাযথ ব্যবস্থা নিচ্ছে? যথাযথ ব্যবস্থা, এজেন্টরা যখন হুমকি টুমকি দিয়ে চলে যাচ্ছে, এরপরে গিয়ে তার কোনো ইয়ে নাই, এজেন্টরা আর যেতে চাচ্ছে না। তাদেরকে বাসা বাড়িতে হুমকি দিচ্ছে, বাসা বাড়ি ঘেরাও করে রাখতেছে অস্ত্র নিয়ে। তো তারা কোন দলের পক্ষে এটা করছে? এখন থেকে 5 মিনিট আগে খাগড়াছড়ির ভাই বোনসরা মণিগ্রাম এলাকায় আমাদের 2জন মহিলা এজেন্টকে ইউপিডিএফ এর লোকজন মারধর করে বের করে দিচ্ছে এবং তাদেরকে তুলে নিয়ে যেতে চাইছিল। তারা স্থানীয় লোকজনের সহযোগিতায় একটা বাসায় এখন পালায় আছে। না, আমাদের এটা কাদের পক্ষে তারা কাজ করছে? ইউপিডিএফ ধানের শীষের পক্ষে। না, তাদেরকে তো অপহরণ করেছে, মানে এই যে আঞ্চলিক সংগঠনগুলো, এখানে একজন স্বতন্ত্র প্রার্থী আছে ধর্মজ্যোতি চাকমা, আচ্ছা আচ্ছা, তার পক্ষে কাজ করছে। তো এটি কি, এটা তো ঝুঁকিপ্রবণ কেন্দ্রগুলোর মধ্যে খাগড়াছড়ি মোটা দাগে আছে, সে প্রশাসনিক ব্যবস্থা কি নেওয়া হয়েছিল? প্রশাসন থেকে ব্যবস্থা নিয়ে গেছে, তারও এখানে পরে গেছে সেনাবাহিনী, পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট, তারা পরে গেছে। গিয়ে তখন আর আমাদের এজেন্টকে এরপর আর তারা মানে যেতে চাচ্ছে না, তাদেরকে মানে অস্ত্র দেখে ভয় পেয়েছে আর কি। আচ্ছা, আপনি আমাদেরকে আপডেট দিবেন, অত্যন্ত দুঃখজনক ঘটনাটি। আমরা আশা করব যে যারা অন্তরীণ আছে তাদেরকে প্রশাসন। আমাদের খাগড়াছড়ির শিব মন্দির সরকার প্রাথমিক বিদ্যালয় পানছড়ি, ওইখানে জ্যোৎস্না চাকমা নামের এক মহিলাকে তারা তুলে নিয়ে গেছে। তারপর 5 নং ওয়ার্ড ভাই বোন সরা কেন্দ্রের আপনার এই বিকাশ চাকমাকে অপহরণ করে তুলে নিয়ে গেছে, এখনো পাওয়া যায়নি। অত্যন্ত দুঃখজনক। আপনি থাকুন, আপনি সংবাদ রাখুন, আপনার সঙ্গে আবার আমরা যুক্ত হব। আপা, বেশ কয়েকটি ঘটনার কথা আপনি আপনাকে শুনলেন, যেটা বলছিলাম যে ইলেকশন আসলে প্রতিটা সেকেন্ড মিনিট এই জন্য ভেরি আমরা খুব ইম্পর্টেন্ট, খুব cautious যে আমরা আসলে মোটা দাগে বলে দিতে পারি না 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 যে না, ভালো এখন হচ্ছে আমরা না। বলবো এবং না। এটা তো- আমি এই জন্য বলছি ইলেকশন হচ্ছে, এটা হ্যাঁ, বলবো এবং আমরা। এটা খুবই অ্যালার্মিং যে একজন নারীকে তুলে নেওয়া হচ্ছে। আমি জানি না খবরের সত্যতাটা কতটুকু, না, আমাদের প্রতিনিধি তো হ্যাঁ, বলছেন। বলছেন তো, তার মানে একজন নারীকে তুলে নেওয়া হয়েছে, এটা তো আসলে খুবই অ্যালার্মিং একটা বিষয়। আমার মনে হয় যে এটি সংশ্লিষ্ট যারা আছেন ওখানে বা আইন শৃঙ্খলা বাহিনী, তারা বিষয়টিকে একটু খুব সিরিয়াসলি দেখবেন যে ঘটনাটা আসলে কি হয়েছে। হ্যাঁ, যেহেতু একটু আবার ঘটনাগুলো ঘটছে, আমি একটু চেষ্টা করব যে আরেকটি অঞ্চলে একটু যাওয়ার জন্য, তাহলে হয়তো আমাদের কথা বলতেও সুবিধা হবে, আর আমাদেরকে যারা দেখছেন তারা এখান থেকে বা আপনি দেখতে update পারেন ও- খাগড়াছড়ির আশেপাশে যদি আর কোনো হ্যাঁ, আমি প্রতিনিধি ওইটি থাকে, খুঁজছিলাম। আমি এখন একটু এই মুহূর্তে cross check চট্টগ্রামে, করা। এই কক্সবাজারে গেলাম এই জন্য একটু, যে ওখানে কি অবস্থা, কক্সবাজার থেকে আমরা একটু খবর নিয়ে আসি। আমরা যেটা আলোচনা করছিলাম যে এই উদ্যোগগুলো, আপনি মানব সম্পদ আমি পেয়েছি আচ্ছা। কক্সবাজার প্রতিনিধিকে আমাদের। আলমগীর, আমি প্রফেসর মামুন বলছেন, ভালো আছেন আপনি? জি স্যার, ভালো আছে স্যার। একটু বলবেন কক্সবাজারের নির্বাচন কেমন হচ্ছে, কোনো ঘটনা ঘটেছে কিনা একটু জানাবেন। বা উনি খাগড়াছড়ি তো জানেন। স্যার, কক্সবাজার আলহামদুলিল্লাহ খুব ভালো আপনি আমাকে আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি করবেন। স্বাভাবিক আছে স্যার। বুড়ার উপস্থিতি আলহামদুলিল্লাহ ভালো আছে স্যার। ওই পুরুষ সংখ্যা একটু কম, মেয়েদের বুড়ার সংখ্যা একটু বেশি স্যার। এটার কারণ কি মনে হয় আপনার? আমরা তো নানান ব্যাখ্যা, আলমগীর, আমরা কয়েকটা জায়গায় কল করলাম, সবখানে মহিলা ভোটারদের সংখ্যা বেশি। এটার কারণটা কি আপনার মনে হয়? মানে বেহেশতের টিকিট পেয়েছে না অন্য কোনো কারণ? না না স্যার, ওনারা আসলে খুব আগ্রহ নিয়ে ভোট দেওয়ার জন্য, এতদিন যেহেতু ভোট দিতে পারে না, সেজন্য খুব আগ্রহ নিয়ে ভোট দেওয়ার জন্য আসছে। কিন্তু পুরুষ ভোটার সংখ্যা কম কেন বলছেন, এবং কারণটা কি মনে হয়? পুরুষ ভোটার সকাল বেলায় একটু বেশি ছিল, এখন দুপুরের টাইম আমরা যতটুকু ইনফরমেশন নিয়েছি, খবর নিয়েছি, ওনারা অনেকে একটু নামাজ পড়তে গেছে, কেউ খেতে গেছে, সেজন্য একটু কমে গেছে এজন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কোনো অপ্রীতিকর ঘটনার কোনো খবর পেয়েছেন কিনা আপনি?
কক্সবাজারের মধ্যে এখনো পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি। এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক আছে। আমাদের ভালো থাকবেন। আচ্ছা, আমরা খাগড়াছড়ি থেকে কয়েকটা ঘটনা শুনেছি যে অপহরণের ঘটনা ঘটেছে, আটক করে রাখার ঘটনা ঘটছে। এগুলো কি আপনি জানেন, বা অন্য কোনো পার্বত্য জেলার কোনো খবর আপনার কাছে আছে কিনা? না, আমরাও কয়েকটা নিউজ এরকম পেয়েছি অনলাইন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তার কতটুকু সত্যতা এখনো পর্যন্ত এরকম পাওয়া যায়নি। ঠিক আছে, আলমগীর ভালো থাকবেন। আপনি আমাকে একটা কথা বলেন তো মামুন ভাই, এই যে নারী ভোটার বেশি, এটা শুনে আপনি আশ্চর্য হচ্ছেন কেন? না, আমি অন্য কারণে আসলে আমি খুব সৎভাবে বলি যে আশঙ্কার জায়গাটা হচ্ছে যে আমি হ্যাভ 3 ওমেন ইন মাই হাউস, সো আমি সোশ্যালজি স্টুডেন্ট, তো ওই জায়গাটাকে ক্লিয়ার করি, এবং উই আর গুড ফ্রেন্ডস ফর কোয়াইট এ লং টাইম নাও। আশ্চর্য হচ্ছে এই জন্য যে এই একটা শ্রেণীর কথা আমরা শুনেছিলাম যে তারা নারীদের দ্বারা আলাদা করে ক্যাম্পেইন করেছে, নারীদের মিছিল করেছে, আবার কার্ড বিক্রির যে প্রবণতা, তারা নারীদের কাছে যাওয়ার চেষ্টা করেছে। তো 2-3টা আশঙ্কা খোলাখুলি বলি। একটা যে কার্ডটা ঠিক মতো বেহেশতে বিক্রি করে ফেলেছে কিনা, বিকাশের টাকাটা ঠিক মতো চলে গেছে কিনা, এইটা আমার আশঙ্কার জন্য আমি বারবার জিজ্ঞেস করছি। আচ্ছা, তবে এখানে আমি বলি যে আমি আশ্চর্য হচ্ছি না এই কারণে, কারণ এটি বাংলাদেশের নারী, যেটি 51% জনসংখ্যাকে প্রতিনিধিত্ব করে, এবং এটাই বাংলাদেশের নারীদের সঠিক রূপ, যে তারা প্রতিবার দেখিয়ে দেয় যে তাদেরকে আপনি যতই ঘরের ভিতর রেখে সম্মানিত করার গল্প বলেন, তারা আসলে সেটা শোনেন না। এবং সবচেয়ে আশ্চর্যের আরেকটি বিষয় হচ্ছে যে দেখেন, এই দলগুলো আপনি বলেছেন নারী মিছিল করেছে, তারা নারী মিছিল করে, তারা তখন নারীর সিকিউরিটি নিয়ে তাদের কোনো সমস্যা নাই, কিন্তু জামাতের আমির বারবার বলেন যে উই আর প্রিপেয়ারিং বিকজ এমপি ইলেকশন আমরা নমিনেশন দিই না, নারীর নাকি নিরাপত্তা নাই। তো নারীর নিরাপত্তা, ধরেন একটা প্রত্যন্ত অঞ্চলে একটা নারী ঘরের ভিতর যে জান্নাতের টিকিট বিক্রি করার সময় সে খুবই নিরাপদ, কিন্তু সেই নারীকে আপনি যখন রাজনীতির ময়দানে সামনে আসবেন তখন নাকি নারী অনিরাপদ হয়ে শুধু যায়। জান্নাতের টিকিট না, বলছে যে একজন ব্যারিস্টার উনি বলছেন যে আপনি মরার পরেও বলতে পারবেন যে আপনি পাল্লায় ভোট দিচ্ছেন। আমি মানে ওনার সঙ্গে একটা টক শোতে কথা হলো, তো আমি বললাম যে ভাই আমি তো কনভিন্স, কারণ অন্যগুলো বললে আপনারা বলবেন যে আমি তো এটা বলিনি, আপনি সেক্রেটারি বলবে যে কোথায় আমরা টিকিট বিক্রি করছি, সমস্ত টিকিট শেষ হয়ে গেছে, এই জন্য বিক্রি টিকিট আর ধোপে টেকে নিয়ে আসলে। তখন ওনাকে আমি পেলাম একটা টক শোতে, আমি ওনাকে বললাম যে ভাই আপনি কিন্তু পেয়ে গেছি, মানে আমি এটা নিশ্চিত করতে চাই যে যদি আপনি মনে করেন যে মোটামুটি জিনিসটা ঠিক আছে, তাহলে কিন্তু ভাই মরার পরে আমি একটু দাঁড়িয়ে পাল্লার বিষয়টা ভাবতে চাই, কিন্তু ইউ হ্যাভ টু কনভিন্স মি। তো এটা একটা ভাইরালও হয়েছে, আপনি দেখেছেন কিনা আমি জানি না, এটা 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 ওই ব্যারিস্টার সাহেবের সঙ্গে। তো এটা এই কারণে বললাম যে এই বেচা কেনার, ওটা আপনার পার্সপেক্টিভটা ইম্পর্টেন্ট, বাট এই জায়গাটা একটা কনসার্ন, আমি সে কারণে তুলছি কথাটা বারবার। আই এম নট টেলিং দিস ইজ ইওর ফেমিনিস্ট ভিউ, আপনি একদম প্র্যাকটিক্যালি কথাটা বলছেন, কিন্তু আমার আশঙ্কার জায়গাটা ঘনীভূত হওয়ার আরেকটা কারণ হচ্ছে যে এটা অনেক আলোচনা হয়েছে যে আপনার রিক্সাওয়ালাদেরকে ডে বেসিসে টাকা দেয়া, আমাদের নিম্ন শ্রেণীর মানুষ, নিম্নবিত্ত বলে আমি দুঃখিত শ্রেণী বলাটার জন্য, নিম্নবিত্ত মানুষ যারা বা অর্থনৈতিকভাবে বঞ্চিত, তাদের মাধ্যমে বেহেশতের কার্ড, টাকা দেওয়া, এই কাজগুলো করা হয়েছে। আমি আশা করব যে যে আর্গুমেন্টটা আপনি করছেন যে নারীর সংখ্যা এবং অধিকার প্রতিষ্ঠা, সেটা আমরা চাই, কিন্তু ম্যানিপুলেটেড নাম্বারটা নিয়ে আমি চিন্তা করছি। এবং তবে আমি জানেন, মানে সমস্ত হতাশার গল্প বলেও শেষ পর্যন্ত আমি বাংলাদেশের নারীদের চোখে সেই জায়গাটা দেখেছি যে তারা আসলে এইসব ম্যানিপুলেশন বা আপনাকে আরামাইশে রাখবে, আপনাকে রানী করে রাখবে, বাসায় বসিয়ে রাখবে, এগুলো আসলে বাংলাদেশের নারী। এটা মানে আমি একজন পুরুষ হিসেবে বলি, মানে ওই জায়গাটাতে কিন্তু এখন এখানে এরা সবাই পুরুষ, যে যদি ভুল করবে। আমি একটু আমাদের বাগেরহাট প্রতিনিধিকে পেয়েছি, আল মামুন, আমি প্রফেসর মামুন বলছিলাম মিডিয়া সেল থেকে। আপনি কি শুনতে পাচ্ছেন? জি, কেমন আছেন? জি জি জি, আমরা একটু, আপনি জানেন যে আমরা মিডিয়া সেল থেকে একটা নির্বাচনী আড্ডা করছি, আপনার কাছে জানতে চাই ভোট কেমন হচ্ছে, অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেছে কিনা? আলহামদুলিল্লাহ, আমাদের বাগেরহাটে ভোট খুবই ভালো হচ্ছে এবং সুষ্ঠু হচ্ছে। এখনো পর্যন্ত কোথাও হচ্ছে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। সবচেয়ে মজার বিষয়, জনগণ গত 17 বছর যে ভোট দিতে পারেনি, সেইটা এবার হচ্ছে জনগণ যে দিচ্ছে, এবং ঈদের যে একটা আমেজ, ভোটের যে একটা আমেজ, সেই আমেজটা কিন্তু বাগেরহাটে তৈরি হয়েছে। খেয়াল রাখতে হবে যে ঈদের আমেজের নামে থেকে খেয়াল রাখতে হবে যে ঈদের আমেজের নামে যেন যে বেহেশতের টিকিট বিক্রি হয়েছে, বিকাশে টাকা গেছে, সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। আমরা যেন শুধু ঈদের সালামিটা যেন না যায়, সেটা
আমরা এটা খুব ভালো করেই আমি হচ্ছে খেয়াল করতেছি। বেসিক্যালি হচ্ছে যে আমরা আমাদের যারা আছে আমি তাদেরকে বলে দিয়েছি যে মহিলারা হচ্ছে এখানে একটু খুব সমস্যা, মহিলারা বোরকা পরে আসতেছে, এবং আমাদের এখানে যারা দায়িত্বে আছে তাদেরকে বলে দেওয়া আছে যে মহিলা বোরকা পরে আসতেছে কেউ যেন ব্যাগ নিয়ে না ঢুকতে পারে, এবং তাদের দিকে আলাদাভাবে নজরদারি রাখতে। নজরদারি রাখবেন, এবং আমাদের যারা আছেন অন্যান্য নেতাকর্মী তাদেরকেও বলতে হবে। আর একটা জিনিস বলে শেষ করি, এমনিতে যারা উপস্থিত আছে পুরুষ ভোটার কেমন, তরুণ কেমন এবং নারী ভোটার কেমন উপস্থিতি? নারী ভোটারের উপস্থিতি একটু বেশি আছে, পুরুষ ভোটারের উপস্থিতিও ভালো, কিন্তু আমাদের যে জেনজি জেনারেশনের ভোটারটা এটা একটু কম। তবে এখনো তো মাত্র দুপুরে পড়লো, দুপুরের পরে দেখা যাবে যে কেমন আসলে ভোট দিচ্ছে। তবে সবার ভিতরে একটা ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে। আর মামুন, ভালো থাকবেন, আবার কথা হবে, আমরা আবার ফিরবো আপনার কাছে। জি ভালো থাকবেন। জি জি। এটা একটা খুব সুন্দর জিনিস যে সব জায়গাতে শুনছি যে নারী ভোটার আছে, এবং এটা কিন্তু আমাদের একটা কনসার্নের জায়গা ছিল যে নারীরা যাবেন কিনা, বা সিকিউরিটি নিয়ে একটা কথা ছিল, অথবা যে জান্নাতের টিকিট বা ঘরে থাকলে সম্মানিত। আমরা ভেবেছিলাম যে এটা একটা রিফ্লেকশন হবে হয়তো, কিন্তু এটা একটা স্বস্তির জায়গা যে নারী ভোটাররা যাচ্ছেন। একটা প্রসঙ্গে মামুন ভাই একটা ছিলাম, জিনিস আমি বলবো আপা, মানে please. আমরা চাবো যেটা আপনি যেহেতু কথাটা বারবার জিজ্ঞেস করছেন, যে আমরা চাই নারী তার যে এম্পাওয়ারমেন্টের টুলস হিসেবে ভোটকে প্রয়োগ করবে, তার অধিকারগুলো বুঝে নেবে, একটা দলের ম্যানিফেস্টো দেখে ভোট দিবে। কিন্তু আমরা এটা দেখতে চাই না যে ওখানে সেই ডিবেটটা তখন আবার সামনে চলে আসবে, নারী কি বুঝে ভোট দিল না বুঝে। পুরুষতান্ত্রিক সমাজে নারীর স্পেসটা আমি বুঝি, একটু আগে যে আলোচনাটা আমরা করছিলাম। আশা করবো যে সেই কনসার্নটা থাকবে। এটা নারী অবশ্যই। টার্ন আউট বেশি হওয়া মানে দাঁড়িপাল্লা দিতে যাচ্ছে, আমি কিন্তু ওটা না, বলছি না। সেটা না, কিন্তু আমার কথা হচ্ছে যে ধরেন নারী হিসেবে আপনি যাকে ইচ্ছা ভোট দিতে পারেন, এটাতে তো কোনো সমস্যা নাই। কিন্তু সেটা দেওয়ার আগে আপনাকে আপনার, যেটা আমরা একটা ক্যাম্পেইন চালানোর চেষ্টা করেছিলাম নারীদের মধ্যে, যে ইশতেহার বুঝে ভোট দিবেন। আমি ওই কথাটা আমি হ্যাঁ, জানি, এটা হ্যাঁ, কিন্তু আপনাকে দেখেছি আমি একটা হ্যাঁ, অনুষ্ঠানে। আমরা এটা অনেক চেষ্টা করেছি নারীদেরকে বোঝানোর জন্য যে আপনি যে দলেই ভোট দেন না কেন কোনো সমস্যা ইশতেহার নেই, বুঝে ভোট দেন। ইশতেহারটা বুঝে, এবং যে ইশতেহারে নারী নেই, যে ইশতেহারে নারীর প্রসঙ্গ আনে না, বা যে ইশতেহারে নারীকে সেকেন্ডারি একটা জায়গা থেকে দেখা হয়, দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে দেখা হয়, সেসব ইশতেহার আপনাকে বুঝতে হবে। যে প্রসঙ্গে ছিলাম, যে আমার কাছে মনে হয়েছে যে জাতীয়তাবাদী দলের বা যিনি এখন নেতৃত্বে আছেন চেয়ারপারসন জনাব তারেক রহমান, তারকে নিয়ে একটা ডকুমেন্টারি হয়েছে যে সবার আগে হাসি মুখ। আমি জানি না যে এটা কেন ওরকম করে, মানে ওখানে কিছু জিনিস ছিল এত বিউটিফুল, যেমন ইসলামপন্থী দলগুলো তো বিএনপিকে পোর্ট্রেট করার চেষ্টা করে যে এরা হচ্ছে বেশি, মানে ইসলামের সাথে তাদের তেমন হ্যাঁ হ্যাঁ ওভাবে দেখে। কিন্তু জানেন, মানে ওই পুরা ডকুমেন্টারিতে আমি একটা জিনিস দেখলাম যে অনেক জায়গাতে জনাব তারেক রহমান সরাসরি কোনো ফ্যামিলির জন্য কিছু করেছেন, কিন্তু উনি ওনার নাম প্রকাশ করেন নাই। ইসলাম কিন্তু আপনাকে এটাই বলে যে আপনি ডান হাত দিয়ে দান করবেন, আপনার বা হাত জানতে পারবে না। কিন্তু আমরা দেখেছি যে ইসলাম ভিত্তিক রাজনৈতিক দলগুলো তারা বড় ব্যানারে, তাদের নিজেদের ব্যানারে হলের ভেতরে ধরেন গরম পানির ব্যবস্থা, ফিল্টার দিয়েছে, অথচ দেখেন আমাদের ছেলে মেয়েগুলো এই প্রশ্নগুলোও করে না, বা আমরা কেন জাতিগতভাবে এই প্রশ্নগুলোও করি না যে আপনাকে দান করা হচ্ছে, বা খুবই ধরেন সোশ্যাল ওয়েলফেয়ার রিলেটেড আপনি কাজ করছেন, কিন্তু এই যে ডোনেশনগুলো আসছে, এই টাকাটা কি জায়েজ কিনা, বা এই টাকাটা কতখানি হালাল, বা একটি পাবলিক বিশ্ববিদ্যালয় আপনি, হ্যাঁ আপনি ওনাদের বেলায় তো সবই হাদিয়া হয়। তো ওখানে একটা কল্যাণকর কাজে যুক্ত আছে। ওখানে একটা প্রসঙ্গ বলতে চাই যে জনাব তারেক রহমান দেখেছেন কালকে একটি ফ্রি অ্যানিমাল ক্লিনিকের উদ্বোধন করেছেন। আমি মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই জিনিসটা অনেক সামনে আসা দরকার ছিল, যে হি মাইট বি দ্য অনলি ওয়ান লিডার যার। একটু থামাবো আপনাকে, আমি কুড়িগ্রাম প্রতিনিধি পেয়েছি আমাদের আব্দুল আজিজ সাহেব। আমি প্রফেসর ডক্টর আব্দুল্লাহ মামুন বলছিলাম বিএনপি মিডিয়া সেল থেকে, শুনতে পাচ্ছেন? জি স্যার বলুন। আমরা একটু জানতে চাই যে কুড়িগ্রামে ভোট কেমন হচ্ছে, সার্বিক পরিস্থিতি কেমন? আমি সকাল 8টায় আমার নিজ সেন্টারে আমার নিজের ভোট দিয়ে আমি প্রায় নাগেশ্বরী কুড়িগ্রাম 1-এ 27 থেকে 28টা কেন্দ্র বেড়াইলাম। মোটামুটি ভোটার উপস্থিতি প্রায় 65%। আচ্ছা, মহিলা ভোটারের উপস্থিতি একটু বেশি, তরুণ ভোটারের উৎসাহ আবার খুব। আচ্ছা। আর সবচেয়ে যেটা একটা বিষয় হলো যে বিএনপি সরকার যখন ভোট বর্জন করছিলেন তখন কিন্তু কেন্দ্রে কোনো উপস্থিতি ছিল না। সেই তুলনায় দেখা যাচ্ছে এবার আওয়ামী লীগ নেই,
কিন্তু তারপরেও ভোটার উপস্থিতি অনেক বেশি। তাতেই বোঝা গেল যে বিএনপি আসলেই একটা জনগণের দল। আচ্ছা, একটা জিনিস আপনি বললেন যে তরুণদের উপস্থিতি অনেক বেশি, অনেক পুরুষের কাজ থাকে বাইরে। আপনার কি মনে হয় যে এই মেয়েদের উপস্থিতির পেছনে কারণটা কি? একটা তো আমাদের মেয়েরা জনসংখ্যা অনেক বেড়েছে, আমাদের জনসংখ্যা অনেক বড় অংশ, আমাদের অর্থনীতির একটা বড় অংশ, সব জায়গায় দেখছি মেয়েদের উপস্থিতি বেশি। আপনি কিভাবে দেখছেন? আমি যেটা মেয়েদের উপস্থিতি দেখছি, যে যখন আমরা 31 দফা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিছিলাম, ওখানে মহিলাদের যে একটা ফ্যামিলি কার্ড আছে, এটার উপরে নির্ভর করে কিছু মহিলা সেন্টারে আসতেছেন। যদি বিএনপি সরকার ক্ষমতায় আসেন, হয়তোবা তারা এই সুযোগ সুবিধা পাবে। সেই তুলনায় মহিলারা একটু বেশি। আচ্ছা, আপনি মনে করেন যে বিএনপির যে মহিলা বান্ধব কর্মসূচি, মূলত ফ্যামিলি কার্ড, সেটির জন্য মহিলারা আসছে। আপনাকে ধন্যবাদ, আপনি ভালো থাকবেন, আবার যোগাযোগ করবো আপনার সঙ্গে। জি, আমি কুইকলি একটা বিষয়, প্রফেসর নেহরিন আপনি চলে যাবেন আমি জানি, ভোট দেননি আপনি, হ্যাঁ, ভোট দিতে যেতে হবে। কুইকলি কয়েকটা বিষয় হাইলাইট করি, আপনার রিফ্লেকশন জানতে চাইবো। কৃষিকার্ডটা আমরা আলোচনা হয়তো আরো করবো, কিন্তু কয়েকটি ঘোষণা আপনি কি মনে করেন যে কিভাবে ভোটাররা নিচ্ছে? একটি হচ্ছে যে খুব বাস্তবসম্মত, যে এনজিওতে, যদি রেজিস্টার্ড এনজিওতে কোনো লোন থাকে আমাদের নিম্নবিত্তের মানুষদের, সেটা 10,000 টাকা পর্যন্ত সুদ সহ মৌকুব করা হবে। কৃষি ঋণ যদি, এবং সেটা 7,000 কোটি টাকা লাগবে, আগেই বলে দিই এটা সরকারের আপৎকালীন বাজেট থেকে সম্ভব। আরেকটা হচ্ছে যে কৃষি ঋণ দেওয়া হবে, এবং সেখানে বড় 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মৌকুব করা হবে। আরো একটি কর্মসূচি, আপনি জানেন যে আমাদের ইমাম মানে হচ্ছে নেতা, এবং ইমামদের জীবন কিভাবে চলে, যে মুষ্টির চাল বা চামড়া বিক্রি টাকা, আমি ওটাতে আসছিলাম, তাদের টাকা, আবার পুরোহিতদের ক্ষেত্রে যদি যাই বা খ্রিস্টান পাদ্রীদের ক্ষেত্রে এক ধরনের অনুদান ভিত্তিক জীবন। বিএনপি যে একটা মানব উন্নয়ন কর্মসূচি নিয়েছে, সেখানে যেমন এই ইমামদেরকে রেখেছে, আবার খেলোয়াড় শিল্পীদের জীবনও কিন্তু একটা লেজার্স ফেয়ার বলবো আমি, যে একটা কন্ট্রাকচুয়াল ইভেন্টের মতো চলে। আমার সামনে এই ছেলেগুলো বসেছে, এরা অনেক ক্রিয়েটিভ, এখন অনেক ধরনের ইনকাম সোর্স ডেভেলপ করেছে, কিন্তু যারা গান গায়, গ্রামে গঞ্জে শহরে অভিনয় করে, সবাই তো আর ওই স্টার হয় না। তো সেটাকেও কিন্তু বিএনপি বাংলাদেশের সংস্কৃতিকে, যেমন যে পপ কে পপ হয়েছে, আমরা বি পপ করতে চাই, এই কর্মসূচিগুলো নিয়েছে। এবং ইমামদের জন্য মাসিক, আপনি জানেন যে ভাতার ব্যবস্থা করা হবে। একই সাথে যে বেকারত্বের বোঝা রেখে গেছে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, সেখানে প্রায় আর্গুয়েবলি 27 থেকে 30 লক্ষ বেকার, তাদেরকেও আমরা প্রণোদনা দেওয়ার কথা বলছি। শিক্ষার্থীদের শিক্ষা লোন দেওয়ার কথা বিএনপি বলছে, বিদেশ যাওয়ার জন্য লোনের কথা বলছে, আউটসোর্সিং এর, যদি যারা আপনার প্রবলেম হচ্ছে এখানে আউটসোর্স, যদি একটি দল আউটসোর্সিং এর সংখ্যা বাড়াচ্ছে, সেটা প্রবলেম গুলো সলভ করতে হবে, সেটা পেপল ইন্ট্রোডিউস করার কথা আমরা ভাবছি। একই সাথে 20 লক্ষ গাছ, 2 কোটি গাছ, 20 লক্ষ, প্রথমে 1 কোটি, পরে 5 কোটি গাছ, এবং পরবর্তীতে 20,000 কিলোমিটার আমরা খাল খননের কথা বলছি। এবং পুরো প্যাকেজটা যদি দেখেন, এটার ধারাবাহিকতা আছে। আমি কেন প্রসঙ্গটা আনলাম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকে শুরু হয়েছে, বেগম খালেদা জিয়া এটা নিয়ে কাজ করছেন, এবং তার সুযোগ্য সন্তান এখন এটা নিয়ে কাজ করবেন বলে আমরা আশা করি। এই যে অবকাঠামো, এবং আমি ডেভেলপমেন্ট ইকোনমিক্স স্টুডেন্ট, আপনি জানেন, ডেভেলপমেন্ট সোশিওলজি বলতে চাই নিজেকে, সেখানে অবকাঠামো, যত বড় অবকাঠামো তৃতীয় বিশ্বের দেশগুলোতে বা উন্নয়নশীল দেশগুলোতে আমরা বলি, তত দুর্নীতি, তত মেগা প্রজেক্ট, মেগা করাপশন। আমি ফরেন এইডের উপর পিএইচডি করেছি, এটা একটা কমন ফিনোমেনা। যে প্যারাডাইম শিফটটা আমরা ডেভেলপমেন্ট সোশিওলজি স্টুডেন্ট হিসেবে, উন্নয়ন সমাজ বিজ্ঞান স্টুডেন্ট সবসময় আর্গুমেন্ট করেছে যে মানব সম্পদ উন্নয়নে সবচেয়ে বেশি ইনভেস্ট করা উচিত। 2-3টা পদ্মা এবং তিস্তা ব্যারেজ ছাড়া মোটা দাগে কোনো ওরকম মেগা প্রজেক্টের আলোচনাই হয়নি, বরং যেগুলো মিস ইউজ হচ্ছে সেগুলোকে ইউজ করা হবে। এই যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষার কথা আমরা বলি, রাজনৈতিক আকাঙ্ক্ষাটা আপনার আমার কাছে ম্যাটার করে, সাধারণ মানুষের কাছে ম্যাটার করে, কিন্তু তার চেয়ে বড় ম্যাটার করে সামাজিক সাংস্কৃতিক, সামাজিক এবং অর্থনৈতিক উন্নতি। সেই যে এই যে বিএনপির প্যাকেজটা, আপনি যেহেতু চলে যাবেন একটু পরে, আপনার মূল্যায়ন শুনতে চাই, অথবা মাঝে আমি একটু প্রতিনিধিও কানেক্ট করবো। বাট ওইটা বলার আগে ওই প্রসঙ্গটা যেটা ছিলাম সেটা আমি শেষ করতে চাই, যে শুধু মানব উন্নয়ন না, মানে পশু পাখি উন্নয়ন। আপনি দেখেন ওইখানে দেখা গেছে যে জনাব তারেক রহমানের যে পশু পাখির প্রতি এক ধরনের, এটাও কিন্তু একটা রাজনৈতিক দলের দায়িত্ব না, যে প্রাণীটি আছে বা একটা ছোট্ট পাখিরও যে বেঁচে থাকার এক ধরনের রাইট আছে, সেটা নিয়ে কিন্তু উনি অনেক কাজ করেছেন। আমি মনে করি এটা খুব ভালো মতো আসা দরকার ছিল, বিকজ আমার মনে হয় এই মুহূর্তে
মুহূর্তে যারা নির্বাচনী মাঠে আছেন তাদের মধ্যে তিনিই একমাত্র নেতা বা তিনিই একমাত্র মানুষ যিনি মানবিকতার এই জায়গাটি দেখেছেন। আমি কোনো নেতাদেরকে দেখতে পাই নাই যে যারা এনিম্যাল ক্লিনিককে উদ্বোধন করেছেন অথবা এনিম্যাল রাইটস নিয়ে কথা বলছেন। হ্যাঁ, তো ওই ডকুমেন্টারিতে দেখে আমি একটু আসলে যোগ করি, মুগ্ধ এটা হয়েছি। বলা হয় যে মানে আমি জাস্ট সমাজবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে বলি, সেটা হচ্ছে যে আপনার এই যে এনিমেলের প্রতি যে ভালোবাসা বা লাভ, সেটা কিন্তু ট্রান্সফর্ম করে হ্যাঁ, এবং একটা রেসিপ্রোকাল রিলেশন। এবং- আপনি মানুষকে ভালোবাসলে এনিমেলকে এবং ভালোবাসবেন, there is এনিমেলকে a saying যে এনিম্যাল লাভ যারা করে তারা খুব ভালো লিডার হতে পারে, পৃথিবীর ইতিহাসও তাই বলে। হ্যাঁ, তো এই জায়গাটা তো খুবই বিউটিফুল। আর যে প্রসঙ্গে আপনি ছিলেন যে কালচারাল জায়গাগুলোর কথা বলেছেন বা স্পেসিফিক Sports প্রশ্নটা কে স্পোর্টস পেশা ছিল, করা। মানে এই যে কিছু জিনিস মানে ডক্টর এবং ইঞ্জিনিয়ার হওয়াটাই যে জীবনের ধারণা হিসেবে গোল কিন্তু না। নতুন। হ্যাঁ, ধারণা Traditional হিসেবে এটা রাজনৈতিক নতুন। promise-এর বাইরে এবং গিয়ে নতুন। আমরা যে ধরেন এডুকেশন পলিসি, আমি একটু মুন্সিগঞ্জ প্রতিনিধিকে পেয়েছি আমি। ইসরাফিল, আমি প্রফেসর মামুন বলছিলাম বিএনপি মিডিয়া সেল থেকে। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম স্যার, আপনার কথা আপেল ভাই আমাকে বলছেন। জি 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 জি, আমি একটু জানতে চাই আপনার কাছ থেকে যে মুন্সিগঞ্জ ঢাকার কাছেই, কেমন ভোট হচ্ছে, সেখানে পরিস্থিতি কি, এগুলো যদি আপনি আমাদেরকে একটু জানান। স্যার ভোট তো মোটামুটি ভালো পড়ছে। হ্যাঁ, এই যে হাতের ডানে যান। হ্যাঁ, ভোট তো আপনি লাইভে আছেন? হ্যাঁ বলেন, আমি আপনি লাইভে আছেন আমাদের স্টুডিও থেকে। ওকে, আসসালামু আলাইকুম স্যার। এখানে ভোট ভালো পড়ছে, ভোটারদের ভিতরে খুব উৎসুক দেখা যাচ্ছে যে সবাই আসলে ভোট কেন্দ্রে আসতেছে। সকাল থেকে আপনার দুপুর 12টা পর্যন্ত অনেক অনেক বেশি ভোট পড়ছে। আপনার প্রায় 50% ভোটই সকাল থেকে 12টার ভিতরে পড়ে গেছে মুন্সিগঞ্জের। আমরা অলমোস্ট 5টা ইউনিয়নে অলরেডি ঘুরছে। আমাদের এখানে 14টা ইউনিয়ন। শ্রীনগর উপজেলা ছিলাম আমি সকাল থেকে এখন পর্যন্ত। 14টা ইউনিয়ন, তো এখানে প্রায় 50% মতো ভোট কাস্ট হয়েছে। আচ্ছা, আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে বা কেমন দেখছেন? যেটা এখনো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। এখানে আইন শৃঙ্খলা বাহিনী খুব সতর্কতার সাথে কাজ করতেছে। ঠিক, আপনাকে ধন্যবাদ। আবার আপনার সঙ্গে কথা হবে, ভালো থাকবেন। আপনি নিশ্চয়ই ভোট দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপনার অনুভূতি জানতে চাই, কেমন লাগলো ভোট দিয়ে এত বছর পরে? আলহামদুলিল্লাহ, জীবনের প্রথমবার ভোট দিলাম। তো এত সুন্দরভাবে যে ভোট দিতে পারবো এটা আমি আগে কখনো চিন্তা করতে পারি নাই। কোনো বাধা দেয়নি কেউ যে ভোট দিতে যেত সবাই, এবং আমি যাদেরকে দেখছি সবাই খুব বেশ হাসি মুখে ভোট দিচ্ছে ভোট কেন্দ্রে এসে। যাক, আপনি ভোট দিতে পেরেছেন, আপনাকে কংগ্রাচুলেশন যে আপনি ভোট দিতে পেরেছেন, সাধুবাদ জানাচ্ছি। ভালো থাকবেন। প্রশ্ন নেন, আমরা শেষ করবো আপনার হ্যাঁ, কাছে। সবাই ভোট দিয়ে ফেলছে, এখন আমার তো একটু ভোট দিতে হ্যাঁ, ওই যেতে জন্য হবে। আপনাকে হ্যাঁ, আমার ভোট আটকে দিতে রেখেছি। যেতে হবে। আপনাকে 3 মিনিট সময়, আমরাও 1:30টায় ব্রেকে যাব এবং আমরা লাঞ্চ ব্রেক নেব। এরপরে আবার আমরা 3টের সময় যুক্ত হব। আমি So, আসলে শেষ কথা শেষ কিছু কথা, বলতে এবং একটু চাই। একটু এই মানব বান্ধব কর্মসূচিটাকে একটু কনক্লুড করে বললে আমি হ্যাঁ, খুশি হব। মানে মানববন্ধন আপনি দেখবেন যে বিএনপির ইশতেহারটা, আমি মোটা দাগে এটাই বলতে চাই যে আপনি যদি অন্যান্য দলের রাজনৈতিক ইশতেহারের সাথে তুলনা করেন তাহলে সুপারফিশিয়াল কিছু না, বাস্তবায়নযোগ্য, এবং মানে এখানে এমন কোনো কিছুকে টার্গেট করা হয় না যেটা ইউটোপিয়ান চিন্তার সাথে রিলেটেড। এখানে অর্থের যোগান থেকে শুরু করে বাস্তবায়ন সব কিছুকে একটা ব্যালেন্স করা হয়েছে। এবং তার সাথে সাথে এটিও বলতে চাই, যে কথাটা প্রথমেও বলেছি আবারও বলবো, যে বিএনপি যে পলিসি দিয়েছে বা ইশতেহার ঘোষণা করেছে তার কোনোটাই বিএনপি শুধু ভোট পাওয়ার জন্য করে নাই। এটা বিএনপির একটি লম্বা সময় ধরে চলমান একটি প্রক্রিয়া, এটি চলছে, এবং এটি দেশ পরিচালনা করার জন্য আপনার যে একটা প্রিপারেশন দরকার, এই প্রিপারেশনটা বিএনপি নিয়ে ফেলেছে। আপনি অন্য কোনো রাজনৈতিক দলের আসলে এটা দেখবেন না। এটাই হচ্ছে বিউটি বাংলাদেশের, মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, যে আমি বিশ্বাস করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেটি করে, যেটি বলে সেটি করার চেষ্টা তারা করেন। আর তার সাথে সাথে একটি কথা বলতে চাই, আমরা সবসময় যখন জনাব তারেক রহমানের কথা বলি আমরা বলি যে বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান। কিন্তু জানেন, মানে
সুযোগ্য সন্তানও যদি তাকে আমরা না বলি, হ্যাঁ, বা তাকে নিয়ে তো যে ধরেন নেপোটিজমের কথা মানুষ বলে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে এই রাজনৈতিক ময়দানে বাংলাদেশের ইতিহাসে আমরা বহু বড় বড় রাজনৈতিক নেতার ছেলেদেরকে দেখেছি, মেয়েদেরকে দেখেছি, যারা আর নিজেকে সেভাবে প্রতিষ্ঠিত করতে পারে নাই। তার মানে হচ্ছে জনাব তারেক রহমান যে কাজটি করছেন বা তিনি যে পজিশনটি এই মুহূর্তে হোল্ড করছেন, এটি তার নিজস্ব যোগ্যতায় এসছে এবং রাজনীতিতে তিনি তার যোগ্যতা ক্রমাগতভাবে প্রমাণ করছেন। কমপ্লিমেন্ট করি আমি আপনাকে, সেটি হচ্ছে দুটো জিনিস বলবো, যেহেতু আপনি বিএনপির চেয়ারপারসন সম্পর্কে প্রসঙ্গটা আনলেন। একটি হচ্ছে সেই গাবতলীর বিএনপির একজন সাধারণ কর্মী থেকে ইউনিয়ন থেকে উঠে আস্তে 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 করে আজকে প্রায় 30 থেকে 40 বছর একটা রাজনৈতিক ক্যারিয়ারের পরে কিন্তু উনি দায়িত্বটা নিয়েছেন। যোগ্যতার প্রশ্নটা যখন আমি আনলাম এবং আপনি সুন্দর করে বলেছেন যে সেই যোগ্যতার মাপকাঠি হবে তার কর্ম, তার ইফেক্টিভনেস, ট্যালেন্ট। পৃথিবীতে অনেক নেতা এক্সাইলে ছিলেন, আমাদের কাছে ধারে বেনজির ভুট্টো ছিলেন, নওয়াজ শরীফরা ছিলেন, কিন্তু দলকে গুছিয়ে রেখে একটা আন্দোলনের সফল নেতৃত্ব দিয়ে খমেনিকে আনতে হবে, সেই ক্যাসেট স্টোরি আমরা বলবো, কিন্তু সেই সফলতা কিন্তু খুব কম লোকের ভাগ্যে জুটেছে, দলকে দূর থেকে ইয়ারতে রাখা। এবং এবারের যে আমরা জানি যে সন্তান যখন বাবা মাকে ছাড়িয়ে যায় তখন বাবা মা সবচেয়ে বেশি আনন্দ পান, সম্মানিত বোধ করেন। সে জায়গাটা থেকে আপনি এবারের ম্যানিফেস্টো এবং কর্মসূচি দেখেন, এটা আধুনিক। তার সাথে একটি দল যারা মুক্তিযুদ্ধে তাদের অত্যন্ত ন্যাক্কারজনক বিতর্কিত ভূমিকার কারণে ধিক্কৃত, যারা ধর্ষণের সঙ্গে জড়িত, বুদ্ধিজীবী হত্যার সাথে জড়িত, একটা জেনোসাইডের সঙ্গে জড়িত, ধর্ষণের সংজ্ঞাও চেঞ্জ হয়ে গেছে। তো সেটা তারা যখন জড়িত, তারা কিন্তু তাদের এই অপকর্মের ক্ষমা চায়নি, ইনিয়ে বিনিয়ে বলেছে। শুধুমাত্র পারিবারিক ঐতিহ্য নয়, রাজনৈতিক ঐতিহ্য নয়, ওয়েস্টার্ন আইডিয়াস নয়, অ্যানিমেল লাভের কথা আপনি বলেন, সবকিছু মিলে। তারপরে দেখেন নির্বাচনে ঠিক একদিন বা দুদিন আগে, আমি এক্স্যাক্টলি ভুলে গেলাম, উনি কিন্তু বলেছেন যে ছোটখাটো ভুল বিএনপির দীর্ঘ সময় দেশ শাসনে যে করেনি তা না, এবং সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেই মানুষকে ভোট দিতে বলেছেন। এত বড় অপরাধ করে তারা আজকে 24 জুলাই অভ্যুত্থানের ঘাড়ে চেপে স্বাধীনতাকে অস্বীকার করতে চাচ্ছে, 2.0 কনসেপ্টকে প্রমোট করতে চাচ্ছে। একবার হাদির ঘাড়ে উঠছে, হাদির ঘাড়ে উঠতে না পেরে তার বোনের ঘাড়ে ভুল করে উঠে বসেছে, সেটা আবার হাদির বোন বললো যে যেটা বোন না। মানে এই গতকালকে একটা টকশোতে একটা আর্গুমেন্ট করছিলাম যে মুক্তিযুদ্ধের পরে ছবিতে যেভাবে ইসলামকে উপস্থাপন করা হয়েছে, দাড়ি টুপিকে, এটা ইসলাম ধর্মের জন্য চরম অবমাননাকর ছিল, এবং জামাতকে যারা সত্যিকার ধর্মে বিশ্বাস করে তাদের ক্ষমা করা উচিত না। একইভাবে এবারে গত 15 মাসে যে ক্ষমতার একটু স্বাদ পেয়ে জামাত যে স্বরূপে উদ্ভাসিত হয়েছে, এবং সেক্ষেত্রে যে অপকর্মগুলো করেছে, আমি একটি বই আমার হাতে আসলো, খুব দায়িত্ব নিয়ে বলছি, যে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী জামাত শিবিরের কুকীর্তি, সেখানে দেখলাম যে, এবং প্রত্যেকটা বেসিক্যালি এডিটোরিয়াল ভার্সন, প্রত্যেকটা রেফারেন্স দিয়ে গেছে অসংখ্য চাঁদাবাজির ঘটনার মধ্যে। নারী নিয়ে অনেক আলোচনা করেছি, শুধু ধর্ষণ এবং শিশু নির্যাতনের ঘটনাটা 31টি, দখলদারিত্ব চাঁদাবাজির অসংখ্যই আছে। তো তারা বলতে চাচ্ছে তারা আবারও কিন্তু এই যে ধর্মীয় লেবাসে এই অপকর্মগুলো করছে। আবার শেষ করে নি, তখন দেখেন তাতে কি হচ্ছে, আবার মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ বিক্রি করছে, কিন্তু এই চরিত্রটা তো তারাই তো ধর্মের লেবাসে অপকর্ম করছে, এবারও করছে। তাতে মানে যেটা বলতে চাচ্ছি আমি, যে দুবার ধর্মকে তারা হত্যা করলো। এবারও কিন্তু মানুষের মধ্যে যখন দেখবে এয়ারপোর্টে টাকা সহ ধরা পড়েছে একজন দাড়িওয়ালা মানুষ, টুপিওয়ালা মানুষ, আপনার ভোট কিনতে যাচ্ছে, টাকা পেয়েছে একজন টুপিওয়ালা দাঁড়িয়ে মানুষ, অস্ত্র সহ ধরা পড়ছে টুপিওয়ালা দাঁড়িয়ে মানুষ। এই যে ধর্মের লেবাসে ক্ষমতায় যাওয়ার যে উন্মত্তটা, এটা কিন্তু খুব ক্ষতি করলো। অন দি আদার হ্যান্ড, যেটা দিয়ে শেষ করতে চাই, অথবা আপনাকে কনক্লুডিং রিমার্কস দেবো, সেটা হচ্ছে যে সেখানে বিউটিটা, বিএনপি যেটা মডারেট সেন্ট্রাল রাইট পার্টি, এবং মানে মডারেট, সবসময় সত্যিটাকে গ্রহণ করতে চাই, যেটা আমি শুরুতে বলছিলাম যে বিএনপিতে যারা ভোট দেয়, বিএনপি যারা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস, তারা নিরাপদ, কিন্তু অন্যদিকে যারা, তারা আরো নিরাপদ। সেটা কিন্তু আবারও প্রমাণ হলো, এবং ছোটখাটো ভুল ভ্রান্তির কথা উনি স্বীকার করে, এবং আশা করি সেই যে তার যে ম্যানিফেস্টো, তার যে আচরণ পরিবর্তন, নতুন রাজনীতি যে নির্মাণের চেষ্টা করছেন, মানুষ
তার প্রতি বিশ্বাস রাখবো, এবং বাকিটা সময় আজকে মানুষ আমি ধানের শীষে এখানে ভোট জাস্ট দেবে। একটা কনক্লুডিং রিমার্ক আপনাকে করতে চাই। আপনি যেটা বললেন যে ধর্মীয় লেবাস, এবং উনি যেভাবে ক্ষমা চেয়েছেন, বলেছেন যে ভুল ত্রুটি হলে মানুষ, আমি তার জন্য কথা বলছি, হ্যাঁ, উনি সেটাই। শফিকুর রহমান চান নাই। না না, আমি ওখানে আপনাকে একটা কথা বলি যে দেখেন, বাংলাদেশে শেখ হাসিনা কিন্তু ভোট ভিক্ষা চেয়েছিল, বা ধর্মীয় যে লেবাসের কথা বলছেন, হ্যাঁ, লেবাস পরে, হ্যাঁ। সেটা দেখেন, শেখ হাসিনা বারবার তার লেবাস চেঞ্জ করেছে, ভোট চাওয়ার সময় তসবি হাতে নিয়েছেন, বা অনেককেই আপনি দেখবেন যে রাজনীতির ময়দানে তার লেবাসটা ইলেকশনে ভোট চাওয়ার আগে চেঞ্জ হয়ে যায়। আমি একটি কথা বলতে চাই যে বেগম খালেদা জিয়া, তার পোশাকে তিনি কিন্তু আইকন হয়েছিলেন। বেগম Yes, খালেদা তাই নয়, জিয়াকে কিন্তু personality। কখনোই, মানে ডে 1 থেকে শেষ পর্যন্ত উনি যেভাবে ছিলেন ওইভাবেই তিনি ভোট চেয়েছেন, ওইভাবেই একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে তাকে ভোট দেওয়া হয়েছে, এবং ইতিহাস বলেন বেগম খালেদা জিয়া কোনো জায়গাতে হারেননি। তার মানে হচ্ছে একটা দল, আপনি যদি আপনার হৃদয়ে দেশপ্রেমকে ধারণ করেন, আপনার আইডিয়া যদি মানুষের সামনে ক্লিয়ার হয়, ধর্মীয় লেবাস পরিবর্তন করার কোনো দরকার নাই, বা আপনার ক্ষণে ক্ষণে লেবাস পরিবর্তনের দরকার নাই, অথবা ভোট ভিক্ষা চাওয়ার দরকার নাই। মানুষ আপনার ইন্টেনশন বোঝে। আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশের মানুষ অত্যন্ত রাজনৈতিক সচেতন। যতই আপনি জান্নাতের টিকিট দেন না কেন, আমি মনে করি সেই টিকিটের থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় একটি নারীর কাছে ফ্যামিলি কার্ড। ধন্যবাদ। আপা, ধন্যবাদ আপনাকে। আড্ডা দিতে গিয়ে অনেক তাত্ত্বিক আলোচনা আমরা করেছি, বাট আশা করি আপনাকে আবার পাবো আমরা। হ্যাঁ, ইনশাআল্লাহ। আমরা একটা একটু দর্শক ভোট যারা দিয়ে আমাদের আসি। দেখছেন, আমরা একটা লাঞ্চ ব্রেক বলতে পারেন, আড্ডা দিচ্ছি। আমার টিমও ক্ষুধার্ত, ওরা বারবার ভাবছে যে স্যার ব্রেক দিচ্ছে না কেন। তা আমরা ঠিক 3টায় আপনাদের সাথে আবার আপনাকে যোগ আপনি দিব। কিন্তু কিছু খাওয়ালেন না, আপনাকে এতক্ষণ কফি বসে খাইয়েছি, থাকলাম। ব্ল্যাক হ্যাঁ। ব্ল্যাক। আপনি পরে আসলে আপনাকে মুড়ি চানাচুর খাওয়াবো। আচ্ছা, ঠিক এটা আছে, জন্য। সেই মুড়ি চানাচুরের লোভে আমি ফেরত লোভে আসবো আপনি আসবেন, ইনশাআল্লাহ। ভালো হ্যাঁ, থাকবেন আপা। আপনিও ভালো আপনাকে থাকবেন, ধন্যবাদ। মামুন ভাই, আপনাদের সঙ্গে দেখা হবে। আবার দেখা হচ্ছে বেলা 3টায়। জি। এক হয়েছে জনগণ, দেশের জন্য প্রয়োজন, আবার ধানের শীষ। কোটি কণ্ঠে ঐক্যতান, দেশে ফিরে এলো প্রাণ, দেশের মার্কা ধানের শীষ। উঠলো জেগে জনতা, জনতাই ক্ষমতা, জানে পুরো দেশ। জনতার সরকার আবারও দরকার, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। ভুলি না 71, ভুলবো না 24, দেশের মার্কা ধানের শীষ। আমরা জানি লড়তে, দেশটাকে গড়তে, হাতে রেখে হাতে। ভোট দেব কিসে, ধানের শীষে, নারী পুরুষ একে শপথে, নারী পুরুষ একে শপথে। বুকের ভেতর গণতন্ত্র, বাংলাদেশ অহর্নিশ, দেশের মার্কা ধানের শীষ। দেশের
করব কাজ, গড়ব দেশ। সবার আগে বাংলাদেশ, ধানের শীষে ভোট। বাংলাদেশ জাতীয়তাবাদী দল।